নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল জেএস কোচিং। আমি অনিক। আজ আমি মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের জন্য একটা বিশেষ সিরিজ শুরু করেছি। এখানে এবিটিএ কর্তৃক প্রকাশিত অঙ্ক সব সেটের এমসিকিউ, ভিএসএকিউ প্রশ্নগুলো সহজ, পরিষ্কার ও পরীক্ষায় কমন পাওয়ার মতো সমাধান এক জায়গায় পাবে। তাই প্রতিটা প্রশ্নের পেছনের কনসেপ্ট, শর্টকাট ট্রিক আর পরীক্ষায় নম্বর তোলা টিপস সবকিছু একবারে ধাপে ধাপে বোঝানো হবে। তাই শেষ পর্যন্ত দেখো আর নিশ্চিন্তে প্রস্তুতি নাও 2026 মাধ্যমিকের জন্য। তো আজকে আমরা যে সেটটা করব সেটা পেজ নাম্বার পেজ নাম্বার 94, সেট নাম্বার 3। এখানের এমসিকিউ, ভিএসিকিউ গুলোর প্রত্যেকটার শর্টকাট ট্রিক সহ সম্পূর্ণ সমাধান নিয়ে আলোচনা করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবে এবং ভিডিওটাকে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তো চলো শুরু করছি আজকের ভিডিও। ফার্স্ট যে কোশ্চেনটা বলা আছে সেটা হচ্ছে এটা: নির্দিষ্ট সুদের হার এবং নির্দিষ্ট সময়ে টাকা জমানোর ক্ষেত্রে কোনটি বেশি লাভজনক? ধরো তুমি কোনো একটা ব্যাংকে টাকা জমাচ্ছ, তাহলে কোনটা বেশি লাভজনক হবে? চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে বেশি লাভ হবে, কম্পাউন্ড ইন্টারেস্ট সরল সুদ মানে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে কি বেশি লাভ হবে, নাকি দুই ক্ষেত্রেই সমান লাভ হবে, নাকি বলা সম্ভব নয়? আসলে যদি কোনো একটা ব্যাংকে বা কোনো একটা জায়গায় যদি আমরা চক্রবৃদ্ধি সুদের হারে কোনো একটা টাকা জমিয়ে রাখি, তাহলে সেই টাকাটা বেশি হারে বৃদ্ধি পেতে থাকে, অর্থাৎ সুদের উপরে যেটা সুদ পাই আমরা। কিন্তু সরল সুদের ক্ষেত্রে সেটা হয় না, আমরা শুধুমাত্র আসলের উপরই সুদটা পাই। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যে সুদটা ধরো হলো সেই সুদের ক্ষেত্রেও আমরা সুদ পাই। মানে ধরো সুদ 100 টাকা হলো, সেই 100 টাকার উপরেও আমরা সুদ পাবো। তার মানে কি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমাদের লাভ বেশি হবে সরল সুদের তুলনায়। তাহলে অপশন নাম্বার কোনটা হবে? অপশন নাম্বার এ হবে এটার অ্যান্সার। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। তারপর দুইয়ের কোশ্চেনটা কি বলেছে: এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে নিচের কোনটি সত্য হবে? সেটা আমাদেরকে দেখাতে হবে। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স লিখি, স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান জিরো। এই সমীকরণে কোনটা সত্য হবে? আচ্ছা, বীজদ্বয় যদি বাস্তব ও সমান হয়, বীজদ্বয় বাস্তব ও সমান কখন হয়? যখন বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু জিরো হয়, তাই তো? তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে মাইনাস ফোর এসি ইজ ইকুয়াল টু মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, এই মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এসি সমান সমান বিসি বাই ফোর। এসি সমান সমান বিসি বাই ফোর। দেখো, এসি সমান সমান বিসি বাই ফোর, এটা অপশন নাম্বার সি তে আছে। তাহলে অ্যান্সার কোনটা হবে? অপশন নাম্বার সি, এটার হবে অ্যান্সার। তাহলে দুইয়ের কোশ্চেনের অ্যান্সারটা আশা করি সবাই বুঝতে পেরেছো। তারপরে তিনের দাগের কোশ্চেন যেটা আছে, তিনের দাগের যে কোশ্চেনটা আছে সেটা দেখো কি আছে। বলা আছে অবিন্যস্ত রাশি তথ্যকে মানের ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজালে তাদের মধ্যমান বা দুটি মধ্যমানের গড়কে বলা হয় মধ্যক বলা হয়। কি করে দাও বলছি, কি করে হয় সেটা। এই যে মধ্যক, অপশন নাম্বার এ হবে। ধরো এরকম আছে 2, 4, 5, 6, 7, এরকম কতগুলো সংখ্যা আছে? পাঁচটা সংখ্যা আছে মোট। তাহলে এই পাঁচটার মধ্যে, এই পাঁচটার মাঝখানে যে সংখ্যাটা আছে এটা হচ্ছে মধ্যক হবে। তাহলে এটাকে মধ্যক বলা হচ্ছে, মানে সবার মাঝখানে যেটা আছে। ধরো এরকম আছে 2, 4, 5, 6, 7, 8 আছে। তাহলে এখানে মোট সংখ্যা কতগুলো আছে? একটা, দুটো, তিনটে, একটা, দুটো, তিনটে, মানে 6টা সংখ্যা আছে। তাহলে যেহেতু জোড় সংখ্যা আছে তাই এই মাঝের দুটো সংখ্যার গড়কে আমরা মধ্যক বলবো। তাহলে 5 প্লাস 6/2, এটার যে গড় হবে সেটাকে আমরা বলবো মধ্যক। তাহলে 5 আর 6 যোগ করলে 11, 11/2 কত হবে? 5.5। তাহলে 5.5 হলো মধ্যক। সেটাই বলেছে আমাদেরকে যে দুটি একটা রাশি তত্ত্বকে মানের ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড় সাজালে তাদের মাঝের যে সংখ্যাটা হবে সেই মাঝের সংখ্যাটার সেই মাঝের সংখ্যাটাই হবে মধ্যক, যদি সেটা বিজোড় সংখ্যক হয়। যদি জোড় সংখ্যক হয় তাহলে মাঝের সংখ্যা দুটির গড়কে বলা হবে মধ্যক। আচ্ছা, আশা করি কোশ্চেনটার অ্যান্সার বুঝতে পেরেছো। আর পরের কোশ্চেনটা কি আছে দেখো, পরের কোশ্চেনটা আছে যে দুটি ঘনকের আয়তনের অনুপাত, তাহলে ঘনকের আয়তন কি হয়? ধরো ঘনকের তিনটে বাহু দৈর্ঘ্য এ হয়, তাহলে ঘনকের আয়তন কি হয়? এ কিউ হয়। তাহলে প্রথম ঘনক ধরলাম সেটা হচ্ছে a1 কিউব, আর দ্বিতীয় ঘনক ধরলাম সেটা হচ্ছে a2 কিউব। এইটাই দেওয়া আছে 8:125। এবার a1/a2 তার হোল কিউব যদি করি আমরা, তাহলে এখান থেকে লিখতে পারবো আমরা 2/5 তার হোল কিউব। তার মানে কি এখান থেকে আমরা a1 সমান সমান কি লিখতে পারি? 2, আর a2 সমান সমান লিখতে পারি 5। আসলে এভাবে লেখা যায় না, এর সঙ্গে কোনো একটা কনস্ট্যান্ট আনতে হয়, কিন্তু যেহেতু শর্ট কোশ্চেন তাই আমাদের আনার কোনো দরকার নেই, এভাবে হয়ে যাবে।
তারপরে দেখো কি আছে, বলেছে তাদের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কি হবে। সমগ্রতলের ক্ষেত্রফল কি হয়, 6 × a হয়, 6a² হয়, তাহলে an², আর এটা হবে 6a² হবে। তাহলে 6 কেটে গেল, তাহলে a1 কত আছে 2, 2 এর স্কোয়ার, আর a2 কত আছে 5, 5 এর স্কোয়ার, তার মানে কি 4:25। তাহলে 4:25 হবে এটার অ্যান্সার, 4:25, অপশন নাম্বার বি। আচ্ছা, তারপর কোশ্চেনটা কি বলেছে, দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে বৃত্ত দুটি সাধারণ স্পর্শকের সংখ্যা কতগুলি হবে। আচ্ছা, এরকম একটা বৃত্ত আছে, ধরো এরকম একটা বৃত্ত, আর একটা বৃত্তের ভেতর দিয়ে আছে, এরকম ভাবে ভেতর দিয়ে আছে, মানে অন্তঃস্পর্শ করেছে, তাহলে এদের সাধারণ স্পর্শকের সংখ্যা কতগুলো হবে। তো এখান থেকে মাত্র একটা স্পর্শক অঙ্কন করা যাচ্ছে একটা বিন্দুতে, তার মানে এখানে সাধারণ স্পর্শকের সংখ্যা কতগুলো হবে, একটা হবে। আশা করি কোশ্চেনটার অ্যান্সার বুঝতে পেরেছো। হবে এক, ফার্স্ট এরটাই হবে অ্যান্সার। তারপরে দেখো 6 দাগের কোশ্চেনটা কি বলেছে, বলেছে যে cos θ বাই √1 - cos² এর মান কি হবে। আচ্ছা, এর মান কি হবে, তাহলে cos θ মতোই থাকলো। এবার আমরা জানি sin² θ প্লাস cos² θ সমান সমান 1, তাই তো। তাহলে sin² θ সমান সমান কি লিখতে পারি, 1 - cos²θ, আর sin θ সমান কি লিখতে পারবো তাহলে এখান থেকে √1 - cos²θ, তাই তো। তাহলে এই √1 - cos²θ জায়গায়, মানে এই ভ্যালুটার জায়গায় আমরা sin θ বসাতে পারি, তাহলে এখানটায় sin θ বসিয়ে দিলাম। তাহলে sin θ যখনই বসালাম, cos θ/sin θ এর মান কি হয়, cot θ। তাহলে অপশন নাম্বার কোনটা হবে, অপশন নাম্বার এই হবে এটার অ্যান্সার, অপশন নাম্বার এ হবে এটার অ্যান্সার। আশা করি কোশ্চেনটার অ্যান্সার বুঝতে পেরেছো, খুব সোজা। আচ্ছা, তারপরে দেখো শূন্যস্থানে কি আছে, 1 বছরের সুদ আসল 198 টাকা হলে বার্ষিক সরল সুদের হার কত। তাহলে সুদ আসল 198 টাকা, আর মোট টাকা কত ছিল 180 টাকা, তাহলে সুদ কত হবে, মানে আয় কত হবে, আয় কত হবে দেখো, 198 থেকে যদি আমরা 180 বাদ দিই, তাহলে এটাই তো সুদের পরিমাণ হবে। তাহলে এই সুদের পরিমাণটা কত বলেছে, 198 থেকে 80 বাদ দিলে মোট পড়ে থাকবে এখানে হচ্ছে 18, তাহলে 18 টাকা হবে আর সুদের পরিমাণ। তাহলে সরল সুদের হার কত, সরল সুদের হার ধরলাম আর, আর পি এখানে তো 180 বলেই দিয়েছে। আচ্ছা, তাহলে আই ইজ ইকুয়াল টু PRT/100, আই মানে 18, তাহলে পি মানে কত 180, পি কত, পি আর কত, আর এর মান আমরা জানি না, বের করতে হবে। পি কত বলেছে, 1 বছর, আর নিচে কত হবে 100। দেখো এই 18 দিয়ে 180 কাটলে এখানে 10 থাকবে, 10 দিয়ে 1 কাটলে এটা 10 থাকবে নিচে জাস্ট, আর এই 10টাই কোনাকুনি এখানে 1 থাকবে, 1-এর সাথে গুণ হয়ে আর এর মান কত হবে 10%। তাহলে বার্ষিক সরল সুদের হার কত হবে, বার্ষিক সরল সুদের হার হবে মাত্র 10%। তাহলে এটার অ্যান্সার হবে 10%। তারপরের কোশ্চেনটা কি বলেছে দেখো, শূন্যস্থান যে 2 এর কোশ্চেনটা সেটা দেখো কি বলেছে, বলেছে পি এর মান কত হলে ওই সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে দেখো কি কি আছে, p - 3 into x² প্লাস 5x প্লাস 10, শুধু 10, এটা পি এর মান কত হলে এটি দ্বিঘাত সমীকরণ হবে না। দ্বিঘাত সমীকরণ মানে কি, যার সর্বোচ্চ পাওয়ার 2, তাই তো। দেখো এই সমীকরণে সর্বোচ্চ পাওয়ার 2 আছে, তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে বলেছে পি এর মান কত হলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। পি এর জায়গায় যদি আমরা 3 বসাই, তাহলে 3 - 3 into x² প্লাস 5x প্লাস 10 সমান সমান 0। তাহলে এটা কত হয়ে যাবে 0, তাহলে 0 into x² মানে কি, এটা 0ই হয়ে যাবে, তার মানে কি এখানে শুধুমাত্র 5x প্লাস 10 পড়ে থাকবে সমান সমান 0, তাই তো। তার মানে কি এটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে, এটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে না, এটা একঘাত সমীকরণ হচ্ছে। তাহলে পি এর মান কত হতে হবে, পি এর মান যদি 3 হয়, প্লাস 3 হয়, পি এর মান প্লাস 3 হলে এই যে সমীকরণটা এটা দ্বিঘাত সমীকরণ আর থাকবে না। তাহলে পি এর জায়গায় কত বসাবো, 3 বসাবো। আশা করি কোশ্চেনটার অ্যান্সার বুঝতে পেরেছো। তাহলে পি এর জায়গায় কত বসাবো, 3। তারপরে দেখো 3 দাগের যে কোশ্চেনটা বলেছে সেটা কি আছে দেখি একবার, বলেছে যে cos 45 40 প্লাস থিটা মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা এর মান কত হবে সেটা আমাদেরকে বের করে দেখাতে হবে। কোশ্চেনটা একবার লিখছি দেখো, cos 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন 50 ডিগ্রি
মাইনাস থিটা এরকম আছে। এবার আমরা এক কাজ করব, যে কোনো একটাকে চেঞ্জ করব সাইনে। ধরো এটাকে সাইন আছে, এটা এরকম থাকবে, তাহলে আমরা এটাকে সাইনেই চেঞ্জ করব, তারপর চেঞ্জ করে দেখবো যোগ বিয়োগ করে কি হয়। এবার কস থিটা মানে কি? কস থিটা মানে হচ্ছে সাইন 90 মাইনাস থিটা, তাই তো? তাহলে এখানটা সাইন করে দিলাম কসের জায়গায়, আর 90 মাইনাস থিটা করে দিলাম। তাহলে মাইনাস হচ্ছে কত, 40 ডিগ্রি মাইনাস প্লাস থিটা, কারণ থিটাই তো তোমার এই 40 প্লাস থিটা, এটার মানে তো থিটা। আর এখান থেকে সাইন থিটা সমান সমান কত হবে? সাইন হচ্ছে 50 ডিগ্রি মাইনাস থিটা হলো সাইন 90 মাইনাস 40, 90 মাইনাস 40, এই 40 থেকে 90 বাদ দিলে 50 থাকবে এখানটায়। আর এই মাইনাস প্লাসে কত হবে, মাইনাস থিটা, আর এই মাইনাস সাইন 50 ডিগ্রি যেটা ছিল সেটা লিখে দিলাম। দেখো এই যে এটা কেটে যাচ্ছে না, এটা কি কত হচ্ছে, জিরো হচ্ছে। তাহলে এটার অ্যান্সার কত হবে, তিনের দাগের অ্যান্সার কত হবে, জিরো হবে। তিনের দাগের অ্যান্সার কত হবে, জিরো হবে। আচ্ছা, দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি এর অনুপাত সমান হয়। দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হয়। তাহলে এখানটায় কি হবে, অনুপাত সমান হয়, অনুপাত সমান হয়। পাঁচের কোশ্চেনটা কি বলেছে, যদি যদি একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন ভি, ভূমির ব্যাসার্ধ ক্যাপিটাল আর, উচ্চতা ক্যাপিটাল এইচ হয়, তবে এইচ সমান সমান কি হবে? তাহলে দেখো কি আছে, বলা আছে দুটি সদৃশ ত্রিভুজ, সরি, যদি একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন, তাহলে চোঙের আয়তন ভি, তার মানে পাই আর স্কোয়ার এইচ, তাই তো? আচ্ছা, আর ভূমির ব্যাসার্ধ যেহেতু বলে দিয়েছে, তাহলে আর এর জায়গায় আমরা অন্য কিছু বসাবো। তাহলে আহ পাই আর হচ্ছে এটা ক্যাপিটাল আর বলে দিয়েছে, আর স্কোয়ার এইচ। তাহলে এইচ সমান সমান আমাদের বের করতে বলেছে, এটা সোজা অঙ্ক। এইচ সমান সমান পাই ভি বাই পাই আর স্কোয়ার, ভি বাই পাই আর স্কোয়ার। তাহলে এইচ সমান সমান কি হবে, ভি বাই পাই আর স্কোয়ার, এটাই হবে অ্যান্সার। আচ্ছা, তারপরে ছয়ের দাগের কোশ্চেনটা কি বলেছে দেখো, বলেছে যদি 6, 8, 9, x+2, x+4, 12, 14, 17, 30 এবং 24 সংখ্যাগুলির যৌগিক গড় 13 হয়, তবে x এর মান কত হবে সেটা আমাদেরকে দেখাতে হবে। যৌগিক গড় মিন্স কত কত আছে একবার, 6 প্লাস, একবার দেখি, 6, 8, 9, x+2, 6, 8, 9, x+2 প্লাস, তারপরে কত আছে, x+4, 12, 14, 17, x+4, 12, 14, 17 প্লাস, তারপরে কত আছে, 30, 24, 30, 24, 30, 24 বাই মোট কতগুলো সংখ্যা ছিল, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তাহলে 10 দিয়ে ভাগ করলাম, এটা হচ্ছে গড়। এবার এই গড়ের ভ্যালু বলে দিয়েছে কত, এই গড়ের ভ্যালু বলে দিয়েছে, মানে যৌগিক গড় বলে দিয়েছে 13, তাহলে এক্স এর মান কত হবে, তাহলে এটা সমান সমান 13 হলো। তাহলে এক কাজ করি, সংখ্যাগুলো যোগ করি, 8 আর 6 14, 14 আর 9 হচ্ছে 23, 23 আর 2 কত, 25, 25 আর 4 29, 29 আর 12 41, 41 আর 14 55, 55 আর 17, আচ্ছা এখানে থাকছে কত, 55, 55 আর এখানে থাকছে 17, হ্যাঁ 55 17 যোগ করো, 7 5 12 2, হাতে আছে 1 3 2 7, 72, তাহলে এটা 72, 72 আর 30 কত হবে, 72 আর 30 হবে 102, 102 আর 24 কত হবে, 126, তাহলে 126 প্লাস এক্স কতগুলো আছে, একটা দুটো, একটা দুটো, তাহলে 2x, আর এটা সমান সমান 10-এর সাথে 130 গুণ হবে, তার মানে হচ্ছে 100, 10-এর সাথে 13 গুণ হবে মানে 130 হয়ে যাবে। আচ্ছা, তার মানে 2x সমান সমান কত হবে, 130 মাইনাস 126 মানে হচ্ছে কত, 4, তাহলে x সমান সমান কত হবে, 4/2 মানে হচ্ছে 2, x এর মান কত হবে, x এর মান 2 হবে, x এর মান এক্ষেত্রে 2 হবে। আশা করি কোশ্চেনটার অ্যান্সার সবাই বুঝতে পেরেছো। তারপরের কোশ্চেনটা দেখো কি আছে, বলেছে 3-এর 1, বার্ষিক সত্য মিথ্যা বের করতে বলেছে। বার্ষিক 10% হারে 100 টাকার 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা। তাহলে সরল সুদ বের করি, তাহলে সরল সুদ হচ্ছে I ইকুয়াল টু পি আর টি, পি মানে হচ্ছে 100, আর মানে হচ্ছে 10, আর টি মানে হচ্ছে 1 বছর বাই হচ্ছে 100। তাহলে আই এর মান কত বেরোলো এখান থেকে, 10 টাকা। আর তাহলে এবার হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদ বের করতে হবে। এবার সমূল চক্রবৃদ্ধি এ ইজ ইকুয়াল টু কি হয়, পি ইন্টু
1 প্লাস r/100 টু দি পাওয়ার n মানে 1 আছে, তাহলে 100 ইন্টু এটা কেটে দাও, তাহলে 10 অক্ষে 10 আর 1 যোগ হয়ে 11, 11 বাই কত হবে 10। এটা পেলাম কি সমূল চক্রবৃদ্ধি। তাহলে চক্রবৃদ্ধির সুদ কত হবে? চক্রবৃদ্ধির সুদ কত হবে? এই যে এইটা থেকে মানে হচ্ছে 1100, ধরো এটা কেটে দিলাম, তাহলে 110, তাই তো? এটা কেটে গেল, তাহলে 110 মাইনাস 100 সমান সমান 10 টাকা। তাহলে সমূল চক্রবৃদ্ধি আর চক্রবৃদ্ধি সুদ কত হলো? সরি, সরল সুদ কত পেলাম? 10 টাকা। চক্রবৃদ্ধি সুদও 10 টাকা পেলাম। তাহলে তাদের পার্থক্য কত হবে? পার্থক্য মিন্স হচ্ছে তোমার আই মাইনাস চক্রবৃদ্ধি সুদ, মানে 10 মাইনাস 10 মানে 0 টাকা। এর মানে কি বোঝাচ্ছে? এর মানে হচ্ছে 1 বছরে যে কোনো টাকার সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ এর মান সমান হয়। সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মান সমান হয় যদি তাদের সুদের হারটা সমান থাকে আর সময়টা 1 বছর হয়। বোঝা গেল? তাহলে সুদের পার্থক্য কত? 1 টাকা। এটা তো হচ্ছে না। সুদের পার্থক্য 0 টাকা, মানে 1 টাকাও নয়। তার মানে কি এটা মিথ্যা হবে? ফার্স্টেরটা কি হবে? মিথ্যা। তারপরে দুইয়েরটা কোয়েশ্চেনটা কি আছে দেখি। এক্স ও ওয়াই ব্যস্তভেদে থাকলে এক্স বাই ওয়াই ধ্রুবক হবে? না। দেখো, এক্স ভ্যারিজাস 1/y হবে যদি ব্যস্তভেদে থাকে সেরকম ভাবে। তাহলে এক্স সমান সমান আমরা কে বলতে পারি? কি বলতে পারি? কে বাই ওয়াই। কে হচ্ছে একটা যে কোনো সমানুপাতিক ধ্রুবক। তাহলে এই এক্স এর সাথে ওয়াই গুণ হয়ে যাবে, তাহলে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কি। তাহলে দুটো রাশির গুণফল যদি একটা ধ্রুবক রাশি আসে তাহলে সেটা ব্যস্তভেদে থাকে। কিন্তু এখানে বলেছে যে এক্স বাই ওয়াই ধ্রুবক হবে। এক্স বাই ওয়াই ধ্রুবক হলে সেটা সমানুপাতে থাকলো, ধরো এরকম থাকতো। এরকম যদি থাকতো তাহলে সেটা সমানুপাতে থাকতো। কিভাবে থাকতো দেখো, এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু ওয়াই হতো, মানে কোনাকুনি গুণ করে। তাহলে এখান থেকে এক্স সমান সমান আমরা পেয়ে যেতাম এক্স ভ্যারিজাস ওয়াই, মানে যদি কনস্ট্যান্ট আর সমান সমান চিহ্ন তুলে দিতাম। তার মানে ভাগফল আকারে ধ্রুবক থাকলে সেটা সরল সরল অনুপাতে থাকে, মানে সমানুপাতে থাকে। আর গুণাকারে যদি ধ্রুবক থাকে সেটা সেটা হয়ে যায় ব্যস্তভেদে। তারপরের কোশ্চেনটা কি আছে দেখি। 3 নম্বর কোশ্চেনটা কি আছে? দুটি এককেন্দ্র বৃত্তের একটি মাত্র স্পর্শক থাকবে। আচ্ছা, দুটি এককেন্দ্রীয় বৃত্তের একটি মাত্র স্পর্শক থাকবে। ধরো একটা বৃত্ত এরকম আছে, এই একই কেন্দ্র থেকে আরেকটা বৃত্ত এরকম ভাবে আছে, তাহলে কি এই বৃত্তের কোনো স্পর্শক থাকা সম্ভব? এই বৃত্তের স্পর্শক না থাকার সম্ভাবনা সব থেকে বেশি। তার মানে কি এক্ষেত্রে কোনো স্পর্শক পাওয়া যাচ্ছে না। কিন্তু ওইখানে কি বলেছে? একটি মাত্র সাধারণ স্পর্শক থাকবে, তাহলে সেটা তো মিথ্যা হয়ে যাচ্ছে। তাহলে 3-এর দাগের যে কোশ্চেনটা হবে সেটা হবে মিথ্যা। তারপরে কোশ্চেনটা কি বলেছে? সাইন 30 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি, এটার মান সাইন 90 ডিগ্রি থেকে বেশি হবে, ছোট হবে না কম হবে? তাহলে মান বসিয়ে দেখি। সাইন 30 মানে হচ্ছে 1/2, 60 মানে হচ্ছে √3/2। চলো এটাকে যদি লসাগু করে যোগ বিয়োগ করি তাহলে 1 প্লাস √3/2, তাই তো? এবার এইটার মান 1 প্লাস √3 বা √3 মান 1 পয়েন্ট সামথিং, তাই তো? তার মানে 1 প্লাস 1 পয়েন্ট সামথিং আসবে, ধরলাম সেটা যাই কিছু একটা আসবে, বাই 2। তার মানে কি উপরে 2 পয়েন্ট সামথিং, 2 পয়েন্ট সামথিং বাই 2। তার মানে কি একের থেকে এটা কি, একের থেকে এটা বড় আসবে, একের থেকে এটা বড় আসবে, এটা একের থেকে বড় আসবে, একের থেকে এটা বড় আসবে। এটাই বলেছে যে আর একটা আর এইচএসে কি বলেছে? সাইন 90 ডিগ্রি। সাইন 90-র মান তো এক্স্যাক্টলি 1 হয়, কিন্তু এটা তো একের থেকে বড় হচ্ছে। তাহলে সেটা তো ওই যে কন্ডিশন অনুযায়ী স্যাটিসফাই হচ্ছে। তার মানে কি এইটার মান একের থেকে বড়, আর সাইন 90 থেকে, মানে সাইন 90-র মান যেহেতু 1, তাহলে সাইন 90 থেকে এটা বড়, মিন্স এটা একের থেকে বড়। তাহলে এটা কি সত্য হবে। তাহলে 4-এর যে কোশ্চেনের অ্যান্সার সেটা কি হবে? সত্য হবে। তারপরে 5-এর দাগের যে কোশ্চেন আছে সেটা হচ্ছে একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে গোলকটির আয়তন প্রথম গোলকের আয়তন দ্বিগুণ হবে। মিথ্যা, এটা কোনোভাবেই নয়। ধরলাম প্রথম গোলক সেটার ব্যাসার্ধ ছিল আর, তাহলে তার আয়তন কি হবে? 4/3 পাই r কিউব। যখন ব্যাসার্ধ দ্বিগুণ করা হলো তখন 2r হয়ে গেল। এখন সেক্ষেত্রে কি হবে? তাহলে 2r তার কিউব করতে হবে, তাই তো? তাহলে 4/3 পাই থাকলো, 2-এর কিউব করলে 8, আর আর এর কিউবের মতোই থাকবে। তাহলে এখান থেকে বলতে পারি 8 4/3 পাই r কিউব। তার মানে কি আগের গোলকের 8 গুণ হচ্ছে তার আয়তন। তাহলে আগের গোলকের 8 গুণ হবে পরবর্তী গোলকের আয়তন।
তাহলে এটা কি বলেছে, দ্বিগুণ বলেছিল, তাহলে ওটা মিথ্যা হবে। তারপর দেখো 6 দাগের কোশ্চেনটা কি বলেছে, 2 5 4 এরকম দেওয়া আছে, সংখ্যাগুরু মান হবে 2। আচ্ছা 2 কি করে হবে সেটা আমরা কি করে বলবো, দেখো 2 কবার আছে এখানে, 1 2 3, দাঁড়াও আমি এটা অন্য কালি নিয়ে করি। 2 এখানে কতবার আছে, 1 2 3 4, তার মানে কি 2 এর পরিসংখ্যা কত, 2 এর পরিসংখ্যা 4 আছে। একই সাথে 5 কবার আছে, দেখো 1 2 3 4, 5 ও 4 বার আছে। আচ্ছা আর কোনো সংখ্যা বারবার রিপিট হয়নি, তার মানে কি 2 ও 4 বার আছে, আবার 5 ও 4 বার আছে, তার মানে কি এই সংখ্যাগুলোর মান কিন্তু শুধু 2 হবে না, এই সংখ্যাগুলোর মান সাথে 5 ও হওয়ার কথা ছিল, কিন্তু এখানে শুধুমাত্র 2 বলেছে, তাহলে এটা সম্ভব নয়, তাহলে এটা কি হবে, মিথ্যা হবে। আশা করি প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার তোমরা খুব সুন্দর করে বুঝতে পেরেছো। যদি কোনো প্রকার প্রবলেম থাকে তো আমাকে কমেন্টে জানাও, তার উত্তর আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে অবশ্যই দেবো। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।